আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিস্তা মহাপরিকল্পনা ভারতের আপত্তির মুখে পড়বে আশঙ্কা বিশেষজ্ঞদের, আগে পানি চুক্তি স্বাক্ষর করার পরামর্শ। প্রস্তাবিত নদী পুনর্খনন প্রকল্পে ফসলি জমি হারানোর শঙ্কায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাবাসী, ব্যক্তিগত সম্পত্তি খনন হবে না বলছে পানি উন্নয়ন বোর্ড। ১-১১ ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর নীল নকশা, মন্তব্য মতিউর রহমান চৌধুরীর। অতীত থেকে শিক্ষা নিয়ে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ার তাগিদ বিশিষ্টজনদের। এবং ইরানের সাথে যুদ্ধবিরতি এখন লাইভ সাপোর্টে, মন্তব্য ট্রাম্পের। শান্তি আলোচনায় ওয়াশিংটনের দাবি অযৌক্তিক বলছে তেহরান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বাড়ি সাতক্ষীরায়। নিহতরা হলেন সদর উপজেলা ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ নাহিদুল ইসলাম। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম লরেন টুডে জানিয়েছে, সোমবার লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। এই হামলায় আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন। পরে বাংলাদেশ দূতাবাস বৈরুত এক শোক বার্তায় তাদের নাম ও পরিচয় নিশ্চিত করে। তাদের মরদেহ নাবাতিহের নাভি বেরি হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সরকার গঠনের পর আজ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবন অডিটোরিয়ামে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ বিষয়ক কর্মশালায় উপস্থিত হয়েছেন তিনি। দর্শক, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমার কানে লাগে সুধার মতো, মতর বদল খালি মনে হলে আমি নয়ন, আমি নয়ন জলে ভাসি সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আজকের এই অনুষ্ঠানটি বিটিভি ওয়ার্ল্ড থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিত করতে বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপনা করছেন জনাব মনোয়ার হোসেন ও শিরিন আক্তার। আজকের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে রয়েছে আমি জাবেদ কারদার এবং আমি উর্বি ইসলাম। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত সম্মানিত যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। এছাড়াও আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী, এবং জনাব মাহাদি আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। আমরা আরও সম্মানিত বোধ করছি যে প্রফেসর ডক্টর মামুন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আজকের অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করছেন। আপনাদের মূল্যবান সদয় উপস্থিতি এই আয়োজনকে আরো গৌরবান্বিত ও সমৃদ্ধ করেছে। সভাপতি মহোদয়ের নিকট থেকে অনুষ্ঠান শুরুর সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বিয়াম ফাউন্ডেশনের ইমাম মাওলানা কারি। জনগণের স্বার্থ সুরক্ষায় IMF এর শর্ত মেনে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কম খরচ ও ব্যবসা সহজীকরণের
কাজ করছে সরকার। আগামী 2 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানে সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। রাজধানীতে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ব্যবসায় হয়রানি রোধ ও আগামী বাজেটে কর কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা যত কমিয়ে আনবো আপনার করাপশন তত কমে যাবে। বাংলাদেশের প্রবলেম হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট। আপনি যেখানে যাবেন আপনাকে ইউ হ্যাভ টু পে দি স্পিড মানি, যেখানেই যাবেন, সেটা পার্সোনাল লাইফে হোক, ইউর বিজনেস লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, আপনাকে সেটা করতে হবে। তা আমরা বলছি না কেউ যাওয়ার দরকার নেই, কেউ কোথাও কোনো গভর্নমেন্ট অফিসে যাওয়ার দরকার নেই, এভরিথিং শুড বি ডান অনলাইন। তিস্তা মহাপরিকল্পনা ভারতের আপত্তির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রকল্প বাস্তবায়নে চীনের সাথে দ্বিপাক্ষিক চুক্তি হলে নিজেদের পরিবেশগত নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে বিরোধিতা করতে পারে দেশটি। তাই মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে তিস্তা পানি চুক্তি স্বাক্ষর এবং প্রকল্পে বহুপাক্ষিক অংশীদারিত্ব নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ধুধু বালুচর আর মৌসুমী বন্যায় বিপর্যস্ত উত্তরের জীবনরেখা তিস্তা। এখানকার মানুষ দীর্ঘ 18 বছর ধরে আশার বাণী শুনলেও মেলেনি পানির ন্যায্য হিস্যা। তাই অনিশ্চয়তা কাটাতে এবার বিকল্প পথে হাঁটছে বিএনপি সরকার। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদী অববাহিকার মানুষের জন্য হাতে নেওয়া হয়েছে তিস্তা মহাপরিকল্পনা। প্রকল্পের মূল লক্ষ্য ভারত সীমান্ত থেকে যমুনার মোহনা পর্যন্ত নদীর প্রস্থ কমিয়ে গভীরতা বাড়ানো, শক্তিশালী বাঁধ নির্মাণ যা থামাবে নদী ভাঙন ও বন্যার তাণ্ডব। শুষ্ক মৌসুমের জন্য তৈরি হবে বিশাল জলাধার ও আধুনিক সেচ ব্যবস্থা। এছাড়া কৃষির আধুনিকায়নের পাশাপাশি নদী অববাহিকায় গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র ও বাণিজ্যিক মৎস্য খামার। এতে নদীপাড়ের মানুষের জন্য সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 12,000 কোটি টাকা, যার বড় অংশ 6,700 কোটি টাকা ঋণ হিসেবে দেওয়ার কথা রয়েছে চীনের। তিস্তার যে পরিস্থিতি, ভাঙ্গন হচ্ছে, শুকনো মৌসুমে পানি থাকে না, সেচ দেওয়া যায় না সেচ প্রকল্পে, ফলে এরকম একটা মহাপরিকল্পনা হওয়ার দরকার। দুটো ফিজিবিলিটি স্টাডি 19 সালে একটা হয়েছে, 2023 সালে একটা হয়েছে। সেটা তো চীনকে সামনে রেখে হয়েছিল। এখন যদি আমরা একটা বহুপাক্ষিক করি তাহলে দ্রুত আরেকটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে। শুধু চীনের সঙ্গে যদি আমরা করি তাহলে ভারতের জন্য এটা কনসার্ন হয়ে দাঁড়াবে, বা শুধু ভারতের সঙ্গে যদি করি তাহলে চীনের সঙ্গে কনসার্ন হয়ে দাঁড়াবে। তবে কেবল কারিগরি নয়, চ্যালেঞ্জটা ভূ রাজনীতিরও। তিস্তায় দুই দেশের প্রয়োজন মেটানোর মতো যথেষ্ট পানি নেই এবং এটা একটা শেয়ার্ড স্যাক্রিফাইস হবে। ভারত যদি মনে করে যে ওদের কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হবে তাহলে অবশ্যই ওরা এটা নিয়ে প্রোটেস্ট করতে পারে। যদি আমরা দুই পক্ষ মিলে বসে আলাপ করে নিতে পারি তাহলে হয়তোবা এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়তোবা ক্লিয়ার হয়ে যাবে। প্রকল্পটি বাস্তবায়ন ও এর সুফল পেতে শুধু দ্বিপাক্ষিক নয়, অংশীদারদের সহযোগিতা নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক চুক্তিটা করতে হবে পানি প্রাপ্য। ভূ রাজনৈতিক বিরোধের মধ্যে আমরা যাওয়া ঠিক হবে না। এটা চীন ভারতের ব্যাপার, সেটা তাদের মধ্যে থাকবে। তো সেটা করলে যেটা সুবিধা হবে, চীনের কারিগরি সহায়তা থাকবে, ভারতের পানি উজান থেকে আসে তাদের সঙ্গে এই ব্যবস্থাপনা থাকতে হবে। বিশ্ব ব্যাংক এবং এডিবির পরিবেশগত গাইডলাইন আছে, বা নেদারল্যান্ডের হচ্ছে কারিগরি দিক থেকে তারা অনেক বেশি উন্নত, সেগুলো আমরা করতে পারি। ইথিওপিয়া নাইলের উপরে হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়েছে, মাঝখানে সুদান আছে। ইথিওপিয়া কিন্তু সুদানকে ম্যানেজ করে ফেলেছে, এখন ইজিপ্টকে করতে পারছে না। কমন রিভার্সে সবসময়ই যারা কমন রাইপেরিয়ান তাদের অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব বা অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং আশঙ্কা এগুলো থাকতে পারে। এখানে ফান্ডিংয়ের থেকে বেশি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, কস্ট বেনিফিট অ্যানালিসিস, হ্যাঁ, এগুলো সব কিছু ঠিকমতো করে তারপরে প্রজেক্ট আমাদের হাতে নেওয়া উচিত। সব বাধা পেরিয়ে দ্রুতই আলোর মুখ দেখবে তিস্তা মহাপরিকল্পনা, এমন আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মধ্যসত্যভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমার ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে মানুষের নাবিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে 1-11 সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মতিউর রহমান। তিনি বলেন, 1-11 ছিল ইতিহাসের কালো অধ্যায় ও ক্ষমতা দখলের লড়াই। এটিএন বাংলা নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় অনুষ্ঠানের সঞ্চালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইতিহাসের নির্মম পরিণতিতে শেখ হাসিনা আজ বিদেশে নির্বাসিত, আর জনগণের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। ক্ষমতার অন্ধগুলি বলতে আসলে সেই 11কার সময়কার সময় এবং পরবর্তীতে ক্ষমতার অন্ধগুলি শিরোনামে 1-11-এর ঘটনাবলী নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠান। অংশ নেন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বঙ্গভবনে যখন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যান, মতিউর রহমান চৌধুরী বলেন, 1-11 ছিল মূলত -1 ফর্মুলা। খালেদা জিয়াকে মাইনাস করাই ছিল 1-11-এর মূল উদ্দেশ্য। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ছিল শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি। গ্রেপ্তার করার মধ্যে দিয়ে তারা এই বার্তাটা দিতে চেয়েছিলেন যে তারা -2 করবেন। তাকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে কোথায় যাবেন না যাবেন, এবং শেখ হাসিনা গণভবনে বসে কম্পিউটারে তিনি দেখছিলেন কিভাবে তাকে সরানো হচ্ছে, তিনি কিভাবে যাচ্ছেন, এটা সেটা। তার এটা একটা প্রতিহিংসার রূপ ছিল। তিনি আরও বলেন, 1-11 বাংলাদেশকে নতুন কোনো দিশা দিতে পারেননি। সেই সময় জেলখানায় তারেক রহমানকে ভয়াবহ নির্যাতন করা হয়। সেই সাথে 2008 সালের নির্বাচন সাজানো ছিল বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কোনো একটা মানুষকে ফ্যানের সাথে ঝুলিয়ে, অর্থাৎ সিলিংয়ে ঝুলিয়ে রাখা, এবং ব্রিগেডিয়ার আমিন বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত ঝুলতে থাকবে। 1-11 ছিল বাংলাদেশের রাজনীতির একটি কালো অধ্যায়। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্যের প্রতি জুলুম করলে, প্রতিহিংসা পরায়ণ হলে জনরোষ থেকে রক্ষা পাওয়া যায় না, যার পরিণতি ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে। আর জনগণের ভোটে সরকার গঠন করেছে বিএনপি। শেখ হাসিনার যে পরিণতি সেটি আমরা দেখতে পাচ্ছি। তিনি বিদেশে মেহমান হয়ে রয়েছেন, আর যাকে নির্বাসিত করা হয়েছে জনাব তারেক রহমান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনার, দেশের দায়িত্ব নিয়ে দেশের মানুষকে তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার জন্য যে অভিপ্রায় ব্যক্ত করেছেন সেদিকে কিন্তু হারছেন। আলোচকরা বলেন, তারেক রহমানের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা, তবে সরকার প্রধান আধুনিক পরিকল্পনার সাথে তাল মিলিয়ে সঠিক পথে না চললে দেশ পুনরায় ধ্বংসের দিকে যাবে। দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, গুম খুন হত্যা যাতে রাজনীতি বাংলাদেশে আর কোনোভাবে তৈরি না হয়। সরকার যদি ভালো না চলে তাহলে কিন্তু সন্দেহ সংশয় থেকেই যাবে। তো আমি আশা করতে চাই তার পক্ষে সম্ভব। গুম খুন আর দুর্নীতি অন্ধকার থেকে দেশকে মুক্ত করে বিএনপি সরকারকে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানান আলোচকরা। দর্শক, আমরা ক্ষমতার অন্ধগলির কথা বলছিলাম। কুশীল জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবং আমি এটা যুক্ত করে, টিকাদান কর্মসূচি চলমান থাকলেও দিন দিন হামের প্রকোপ বাড়ছে। হামে আক্রান্ত গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 26 শিশু ভর্তি এবং 18 শিশু অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এদিকে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় 6 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1459 জন। এ পর্যন্ত হাম ও উপসর্গের 4 শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। প্রস্তাবিত নদী পুনর্খনন প্রকল্পে নিজেদের সম্পত্তি ও ফসলি জমি হারানোর শঙ্কায় পড়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাবাসী। তাদের অভিযোগ, সম্প্রতি ফুলজোর নদীর মূল অংশ খনন করা হলেও এখন নতুন করে একে শাখা নদী দেখিয়ে আবারও খননের কাজ হাতে নিচ্ছে সরকার। তবে ব্যক্তিগত সম্পত্তি হলে খনন না করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জের প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্টার জানাচ্ছেন মাসুদ রানা।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নে ডিডি শাহবাজপুর গ্রাম। এখানকার অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। নিজেদের বছরের 6 মাসে খাবার জোগান ও জীবিকা নির্বাহী একমাত্র পথ কৃষিকাজ। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড নদী খননের নামে তাদের জমির উপর দিয়ে নকশা এঁকেছে বলে অভিযোগ গ্রামবাসীর। নিচু জমিতে ধান প্রচুর পরিমাণ উৎপন্ন হয় এবং উঁচু জমিতে রবি শস্যগুলো ব্যাপক হারে তৈরি হয়। এই জমিন যদি খনন করে তাহলে আমরা ছেলে পেলে নিয়ে অনাহারে মরবো। সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, এই নদী তো না ফসলের জমি, এই জমি জানি খনন না হয়। আমরা সরকারের কাছে কিছু চাই না, আমরা চাই জমি। গ্রামবাসীর ভাষ্য, সরকার যে স্থানে নদী খননের কথা বলছে সেই জায়গাগুলো ব্যক্তি মালিকানাধীন। এখানে খনন করা হলে ভূমিহীন হয়ে পড়বে এই অঞ্চলের কৃষকরা। ধানের জমি যেন ঠিক থাকে, এটা জানি ক্ষতি যেন না হয়। আমাদের পৈতৃক সম্পত্তি, এখানে আমরা কখনো খান খনন করতে দেব না। যদি নদী খনন করা হয় তাহলে এই এলাকার মানুষের অবৈধ ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছে, এই প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের 203 কিলোমিটার নদী খননের জন্য সার্ভে করা হচ্ছে। সেক্ষেত্রে যদি কারো ব্যক্তিগত সম্পত্তি পড়ে তবে তা খনন করা হবে না। খাল অথবা নদীগুলো যেটা আছে এটা সিএস ম্যাপে আছে কিনা, সিএস ম্যাপে যেগুলো আছে সেগুলি আমরা মূলত ডিপিপি অন্তর্ভুক্ত করব। আর সিএস ম্যাপে যেগুলো আসলে নাই সেগুলো আমরা আসলে আপাতত অন্তর্ভুক্ত করব না। কেউ কেউ দেখা সিএস আছে, হয়তো আরএসএস, কেউ হয়তো সেটা অন্যভাবে হয়তো তাদের নিজের নামে করে নিচ্ছে। নদীর জায়গা আসলে কেউ দখল করতে পারবে না, কারণ নদী হচ্ছে একটা জীবন্ত সত্তা। খাল খনন রোধে ইতিমধ্যে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে গ্রামবাসী। সরকার এই প্রকল্প থেকে সরে না আসলে আগামীতে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শিক্ষক কর্মচারীদের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি চলছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। শ্রেণীকক্ষ ও শিক্ষকদের কক্ষ তালা মেরে রাখা হয়েছে। সকাল থেকে শিক্ষকরা একাডেমিক সব কার্যক্রম বন্ধ করে প্রধান ভবনের সামনে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষকরা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। শান্তি আলোচনার শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একমত হতে না পারায় যুদ্ধবিরতি কার্যকর অচল অবস্থায় পড়েছে। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যে জবাব ইরান দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাইল বাঘাই বলেছেন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে চলমান আলোচনা যুক্তরাষ্ট্র অযৌক্তিক ও একতরফা প্রস্তাব দিচ্ছে। গত 24 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়। প্রায় 6 সপ্তাহ যুদ্ধের পর 8 এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টিতে ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে অল্প বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্পে কোনো ত্রুটি বা অনিয়ম হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি নাসির মাহমুদের রিপোর্ট, আর জানাচ্ছেন মিজান শাহজাহান। 2 বছর আগে শুরু হয় শিবগঞ্জের খাসিরহাট জিসি থেকে সোনা মসজিদ R&H সড়কটির উন্নয়ন কাজ। তবে 19 কোটি টাকা ব্যয়ে 13 কিলোমিটার সড়কটির কাজ এখনও শেষ হয়নি। স্থানীয়রা জানান, এরই মধ্যে হালকা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের বিভিন্ন অংশ। একাধিকবার সংস্কার করা হলেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ঠিকাদারের অনিয়মের কারণে এমনটি হচ্ছে বলে অভিযোগ তাদের। যখন বৃষ্টি হয় তখন আমরা আল্লাহ আল্লাহ করি যে রাস্তাটা যেন না ভাঙে। জনগণ একবারে এমন অসুবিধাতে পড়ছে। একদিকে রাস্তা শুরু হয়েছে আর একদিকে রাস্তা ভেঙে গেছে, তাহলে এটা একটা বিশাল ধরনের দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি যে রাস্তাটা সঠিকভাবে হোক, আমরা যারা সাধারণ জনগণ আছি, জনগণের যাতে চলাচল করতে পারি। ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী হারুন রশিদ। আমাদের উইক পয়েন্টগুলো খুঁজে পেয়েছি এবং সেই জায়গাগুলো আমরাকে পুনরায় এটা রেকটিফাই করে এটা সাস্টেনেবল কন্ডিশনে আমরা ইনশাআল্লাহ এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চান স্থানীয়রা। তারা বলেন, সড়কটির দ্রুত সংস্কার না হলে চলতি আমের মৌসুমে বিড়ম্বনা পোহাতে হবে বাগান মালিক ও ব্যবসায়ীদের।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিলেটের সোনাতলা গ্রামে 4 বছরের শিশু সন্তান ফাহিমাকে যৌন নির্যাতনের পর হত্যা করেছে এক পাষণ্ড। 2 দিন নিখোঁজ থাকার পর শুক্রবার পাশের বাড়ির পুকুরের পাড় থেকে ফাহিমার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত ফাহিমার প্রতিবেশী চাচা জাকিরকে গতকাল রাতে গ্রেফতার করে জালালাবাদ থানায় পুলিশ। ঘাতক জাকিরের বিচারের দাবিতে এলাকার মানুষ থানার সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ধর্ষক জাকিরের বাড়িতে হামলা চালায়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে পদত্যাগের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের একাধিক মন্ত্রী সহ 72 জন এমপি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কেয়ার স্টারমারের ক্ষমতাসীন লেবার পার্টির বিপর্যয় হয়। এরপরই তার বিরুদ্ধে মন্ত্রী ও এমপিরা সরাসরি অবস্থান নিয়েছেন। উপপ্রধানমন্ত্রী ডেভিড লামিও স্টারমারকে পদত্যাগের একটি সময়সীমা নির্ধারণে আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, 2029 সালে জাতীয় নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে পারবেন না 63 বছর বয়সী স্টারমার। তবে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগের পর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার খুব দ্রুত সময়ের মধ্যে নতুনদের নিয়োগ দিয়েছেন। 10 দিন লাইফ সাপোর্টে থাকার পর স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের বরেণ্য অভিনেতা নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 84 বছর। তিনি স্ত্রী এবং 1 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। আজ মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আতাউর রহমান পেয়েছেন 21 পদক ও স্বাধীনতা পদক। এবার খেলার খবর। মিরাকল কিছু না ঘটলে বলা যায় মিরপুর টেস্টের ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে। 179 রানে এগিয়ে থেকে আগের দিনে 3 উইকেটে 152 রান নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। 58 রান নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং 16 রান নিয়ে ব্যাটিং করতে নামেন মুশফিকুর রহিম। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 181 রান। এর আগে বাংলাদেশের 413 রানের জবাবে প্রথম ইনিংসে 386 রান সংগ্রহ করেছিল পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তিস্তা মহাপরিকল্পনা ভারতের আপত্তির মুখে পড়বে, আশঙ্কা বিশেষজ্ঞদের। আগে পানি চুক্তি স্বাক্ষর করার পরামর্শ। প্রস্তাবিত নদী পুনর্খনন প্রকল্পে ফসলি জমি হারানোর শঙ্কায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাবাসী। ব্যক্তিগত সম্পত্তি খনন করা হবে না বলছে পানি উন্নয়ন বোর্ড। 1-11 ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর নীল নকশা, মন্তব্য মতিউর রহমান চৌধুরীর। অতীত থেকে শিক্ষা নিয়ে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ার তাগিদ বিশিষ্টজনদের। এবং ইরানের সাথে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, মন্তব্য ট্রাম্পের। শান্তি আলোচনায় ওয়াশিংটনের দাবি অযৌক্তিক বলছে তেহরান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।